বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা দেখেছেন গতকাল আবার নতুন করে কংগ্রেস দলের সমস্যা তৈরি হয়েছে। কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভার বিদায়ী দলনেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যদিও এই প্রতিক্রিয়া কতটা আন্তরিক এবং কতটা লোক দেখানো তা নিয়ে প্রশ্ন অবশ্যই রয়েছে। প্রশ্ন রয়েছে বলেই আজকে আমরা এই আলোচনার প্রেক্ষাপটটা এখানেই রাখতে চাইছি। কারণ আমরা দেখলাম বেশ কয়েকটা সংবাদ মাধ্যম, বিশেষ করে গদি মিডিয়া এবং কয়েকটা ইউটিউব চ্যানেল এই ঘটনাটাকে নিয়ে তীব্র ভাষায় অধীর রঞ্জন চৌধুরীকে কটাক্ষ করছেন। কিন্তু আসলে অধীর রঞ্জন চৌধুরী এবং মল্লিকার্জুন খাড়গে যে কথাটা বলেছেন তার মধ্যে কোনো রকম দৃষ্টিকটু বিষয় নেই বলেই আমাদের মনে হয়েছে। মল্লিকার্জুন খাড়গে যে কথাটি বলেছেন সেটা একটু বোঝার বিষয় আছে, আর অধীর রঞ্জন চৌধুরী যা বলেছেন সেটা পশ্চিমবাংলার কংগ্রেসের বাস্তবতার উপরে দাঁড়িয়ে বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই হোক, যতটা বিজেপির বন্ধু ততটা তিনি কংগ্রেসের বন্ধু নন, এটা সকলকেই স্বীকার করতে হবে। রাহুল গান্ধী ব্যক্তিগতভাবে বিষয়টি জানেন কি জানেন না সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় যারা কংগ্রেস দলটা করেন তাদের কাছে এ বিষয়টি খুব স্পষ্টভাবেই ধরা পড়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা বিজেপির পক্ষে থাকেন, অর্থাৎ বিজেপি নেতাদের যতটা তিনি গুরুত্ব দেন, তার সিকিভাগও গুরুত্ব তিনি পশ্চিমবাংলার কংগ্রেস নেতাদের দেন না। প্রতিটা নিয়ত তিনি মনে করেন এই রাজ্যে কংগ্রেসকে কবে তিনি শেষ করবেন, অর্থাৎ কংগ্রেস দলটাকে পশ্চিমবাংলা থেকে তুলে দিতে পারলে সবচেয়ে বেশি খুশি হবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আসলে 1998 খ্রিস্টাব্দে কংগ্রেস দলটা যখন ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে ছিল বিজেপি নামক একটি জাতীয়তাবাদী দল, যেই দলের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই ছিল ভারতের রাজনীতি থেকে কংগ্রেসকে সরিয়ে দেওয়া, অর্থাৎ কংগ্রেসকে মুছে দেওয়া। সেই কাজটি যে মমতা বন্দ্যোপাধ্যায় সন্তর্পণে করছেন এই বিষয়টি কেউ বুঝে উঠতে পারেননি। বুঝে উঠতে পারল কবে? মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে দোস্তি করে, কংগ্রেসের সঙ্গে জোট করে 2011 খ্রিস্টাব্দে 2011তে পশ্চিমবাংলার 34 বছরের সিপিএমের রাজত্বকে শেষ করে তিনি ক্ষমতায় এলেন। ক্ষমতায় আসার মাত্র 2 বছরের মধ্যেই কংগ্রেসকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিলেন এবং তাকে সেই দলটাকেই পুরো ব্রাত্য করে দিলেন পশ্চিমবাংলার রাজনীতিতে। আমাদের মনে আছে 2013-14 সাল নাগাদ এই রাজ্যের কংগ্রেস দলের ভাঙন শুরু করলেন মুকুল রায়কে দিয়ে। মুকুল রায় কি করলেন? মুকুল রায় হচ্ছেন এমন একজন ব্যক্তি, সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে এ রাজ্যে তার প্রথম কাজ ছিল কংগ্রেস দলকে ভেঙে নেওয়া। কংগ্রেসের যত ভালো ভালো লিডার ছিলেন, যে এমএলএ ছিলেন, বিধায়ক ছিলেন বা সংগঠনের নেতা ছিলেন, তাদের সকলকেই ভাঙিয়ে নিয়ে নিজের দলে নিয়ে আসার চেষ্টা করলেন। এরপরে মুকুল রায়ের পরে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজনকে দায়িত্ব দিলেন, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে সামনে রেখে মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরে কংগ্রেসের সংগঠনকে ভেঙে তছনছ করে দেওয়া হলো এবং তাদের পঞ্চায়েত স্তর, জেলা পরিষদের স্তর থেকে জোর করে ভাঙিয়ে নিয়ে সরিয়ে দেওয়া হলো। আমাদের এখনো মনে আছে যে 2018 সালের 2013 থেকে 2018 যে জেলা পরিষদ ছিল, সেই জেলা পরিষদটাকে মালদা জেলা এবং মুর্শিদাবাদ জেলাতে কেমনভাবে তাদেরকে ভাঙা হলো এবং তাদেরকে দলে নেওয়া হলো তা একটা নজির হয়ে রয়েছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে অধীর রঞ্জন চৌধুরী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবেন বাস্তবতার স্বার্থে, রাজনীতির স্বার্থে, নিজের দলীয় কর্মীদের স্বার্থে, তা নিয়ে কোনো প্রশ্ন থাকার অবকাশ নেই। আর এই ঘটনাটা যে কেন্দ্রীয় এআইসিসির বা হাইকমান্ডের নেতারা জানেন না, এটাও বিশ্বাসযোগ্য নয়। অর্থাৎ
কেন্দ্রীয় নেতারা সবই জানেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে এই যে কেন্দ্রীয় নেতাদের এখন উচ্চাকাঙ্ক্ষা হয়েছে যে দেশের রাজনীতিতে তারা প্রবেশ করবেন, মোদীকে সরিয়ে দিল্লির মসনদ দখল করতে হবে। এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আত্মসমর্পণ করার ইঙ্গিত দিয়ে রাখলেন মল্লিকার্জুন খাড়গে। প্রসঙ্গতটা একটা বিষয় তো মনে রাখতেই হবে যে বর্তমানে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, এই জোটের যারা কারিগর ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন নীতিশ কুমার, যিনি বিহারের মুখ্যমন্ত্রী, এবং তিনিই ছিলেন মোদী বিরোধী জোটের একমাত্র মুখ, এবং তিনি সবাইকে সংঘবদ্ধ করে প্রথম পাটনা শহরে এই নিয়ে বৈঠক ডেকেছিলেন। পরবর্তীকালে এই বৈঠক বিভিন্ন জায়গায় হয়েছে, কিন্তু সেই নীতিশ কুমারই আমরা দেখলাম তিনি এই জোট ছেড়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে যেয়ে কোথায় আছেন, কি করছেন কেউ জানে না। তবে একটা ব্যাপার এটাও স্পষ্ট যে নীতিশ কুমার এখন বিজেপির সঙ্গে আছে, এনডিএ জোটের সঙ্গে আছে। যিনি ইন্ডিয়া জোটের অন্যতম প্রবক্তা, যিনি ইন্ডিয়া জোটের অন্যতম মুখ ছিলেন, অর্থাৎ বিরোধী জোটের অন্যতম মুখ ছিলেন, তিনি এখন এনডিএ জোটের অন্যতম শরিক, অর্থাৎ মোদির সঙ্গে চলে গেলেন। যিনি বলেছিলেন ভারতবর্ষের ইতিহাস থেকে, ভারতবর্ষের ক্ষমতা থেকে, ভারতের ক্ষমতা থেকে, দিল্লির মসনদ থেকে মোদিকে সরাবেন, যিনি কথা দিয়েছিলেন, সেই নীতিশ কুমার এখন মোদির সঙ্গে একসঙ্গে দাঁড়িয়ে সভা সমাবেশ করছেন। অর্থাৎ অবাক হওয়ার কিছুই নেই। অন্যদিকে আমরা দেখব যে এই ইন্ডিয়ার নামটি যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম ইন্ডিয়া নামক একটা জোটের কথা তিনি ঘোষণা করেছিলেন, নাম দিয়েছিলেন, এবং রাহুল গান্ধী সেই নামটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। রাহুল গান্ধী অ্যাকসেপ্ট করার ফলেই অন্য নেতারা হয়তো এর বিরোধিতা করেননি বা মেনে নিয়েছেন। সেই ইন্ডিয়া জোটের অন্যতম নামকরণকারী, অর্থাৎ ইন্ডিয়া জোটে যিনি নামকরণ করেছিলেন, তিনিই কিন্তু হঠাৎ করতেই পালিয়ে গেলেন। তিনি হঠাৎই বললেন যে না না, ইন্ডিয়া জোট পশ্চিমবাংলায় ইন্ডিয়া জোট ফোট হবে না, এখানে আমি একা লড়াই করব। 42টা আসনেই তিনি প্রার্থী দিলেন। অর্থাৎ যিনি নিজেকে ইন্ডিয়া জোটের কারিগর বলছেন, ইন্ডিয়া জোটের নামকরণের কথা বলছেন যে আমি নামকরণ করেছি, আমি নেতৃত্ব দিয়েছি, তিনি কিন্তু ইন্ডিয়া জোটের স্বার্থে ছিলেন না। তিনি জোটের স্বার্থে আসন ছাড়তে রাজি হলেন না। কেন রাজি হলেন না? রাজি হলেন না এই কারণেই যে তিনি এই রাজ্যে কংগ্রেসকে জায়গা ছাড়বেন না। কংগ্রেসের দাবি ছিল 8টা আসন ছাড়া। কংগ্রেস দাবি করেছিলেন মাত্র 8টা আসন আমাকে ছাড়া হোক, আর আমি যে 5টি আসন, অর্থাৎ উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদের 2টো আসন, এই কটা আসন আমাকে ছাড়া হোক, নির্ভরযোগ্য আসনগুলো ছাড়া হোক, একই সঙ্গে আমাকে আরও 3-4টে আসন কোন রাজ্যের অন্য প্রান্ত থেকে দেয়া হোক। কিন্তু দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এতে রাজি হননি। তিনি 2টি আসন ছাড়তে রাজি হয়েছিলেন, তার বিনিময়ে মেঘালয়ে 1টা দিতে হবে এবং আসামে 1টা দিতে হবে। এই অপমানজনক শর্ত শেষ পর্যন্ত কংগ্রেস নেতারা মানেননি, জোট হয়নি। এবং আমরা এটাও জানি যে এই পশ্চিমবাংলার জোট নিয়েও জটিলতা দেখা দিয়েছিল বামেদের সঙ্গে। প্রশ্ন উঠেছে যে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তো বামেরা, তো বামেদের সঙ্গে জোট করে কংগ্রেস যদি লড়াইয়ের ময়দানে পশ্চিমবাংলায় থাকেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতদিন বলছিলেন যে কংগ্রেস আর সিপিএম একই, এদিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আমাকেই ভোট দিন, কেন বলছিলেন? এই প্রশ্নটা আজকের দিনে বড় হয়ে উঠেছে। এই জায়গাটাই দাঁড়িয়ে অধীর রঞ্জন চৌধুরী যে প্রশ্নটা তুলেছেন, অতীব বাস্তব প্রশ্ন, প্রাসঙ্গিক কথা, এটা মানতেই হবে। একই সঙ্গে এটাও বলা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ ভোট চলাকালীন সময়ে ঘোষণা করে দিলেন যে আমি ইন্ডিয়া জোটকে বাইরে থেকে সমর্থন করবেন, একদিন বললেন। দ্বিতীয় দিন বললেন না না না, আমি ইন্ডিয়া জোটকে ভেতর থেকে, অর্থাৎ মন্ত্রিসভায় লোক পাঠাবো, অর্থাৎ সরকারের শরিক হব। আবার দেখা যাবে হয়তো 2-3 দিন পরে বলবে না না না, আমি ইন্ডিয়া জোটে থাকবো না, এনডিএ জোটে থাকবো। এইরকম একজন মানুষকে সঙ্গে নিয়ে জোট তৈরি করা যায় কিনা সেটা মল্লিকার্জুন খাড়গেদের মনে রাখতে হবে। সরকারে আসাটা বড় কথা নয়, সরকারকে সঠিকভাবে পরিচালনা করাটা সবচেয়ে বড় কথা।
নরেন্দ্র মোদী সরকার যদি আরও 5 বছর টিকে যায় তাতে কংগ্রেসের কোনো অসুবিধা হবে বলে আমাদের মনে হয়নি। কারণ তাতে কংগ্রেসের আরও সুবিধে হবে, তাতে মানুষের কাছে নরেন্দ্র মোদী সরকারের যে অপশাসন সেটা আরও বেশি করে মানুষের কাছে নিয়ে যেতে সুবিধা হবে। কিন্তু তা না করে যেভাবে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে পড়ে যাচ্ছেন, সেটা এক কথায় বলা যেতে পারে কংগ্রেসের কাছে আত্মঘাতী সিদ্ধান্ত। কংগ্রেসের এই আত্মঘাতী সিদ্ধান্তের ফলে পশ্চিমবাংলার কংগ্রেস কর্মীদের মনে যে আঘাত লাগবে, সেই আঘাত থেকে কংগ্রেস কোনোদিন এই রাজ্যে ঘুরে দাঁড়াতে পারবে না। এই সঙ্গে আমি একটি সুদূর প্রসারী ঘটনা বা সুদূর প্রসারী রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত আমি দিয়ে এই প্রতিবেদন শেষ করব। সেটা হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া জোটকে সমর্থন নিয়ে বক্তব্য রাখার পরেই সাংবাদিকদের সামনে তিনি বলেছিলেন, অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন যে উনি তো ইন্ডিয়া জোট ছেড়ে পালিয়ে গেছেন, এখন হয়তো হাওয়া ঘুরছে দেখে উনি এই জোটকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। ওনার সমর্থন লাগবে কি লাগবে না সেটা পরে বোঝা যাবে। এর মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া আছে বলে আমাদের মনে হয়নি, এবং একজন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে তার রাজনৈতিক স্বার্থে তিনি এ ধরনের কথা বলতেই পারেন। মল্লিকার্জুন খাড়গে গতকাল লখনৌয়ে বসে যে কথাটি বলেছেন সেটা অত্যন্ত একটা বাজে মন্তব্য বললে ভুল বলা হবে না। পশ্চিমবাংলার প্রদেশ কংগ্রেসকে যদি টিকিয়ে রাখতে হয়, মল্লিকার্জুন খাড়গের এই বক্তব্যকে প্রত্যাহার করতে হবে। এবং মল্লিকার্জুন খাড়গে যে কথাটা বলেছেন যে দরকার হলে বেরিয়ে যান, অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন জনপ্রিয় নেতাকে বেরিয়ে যাওয়ার কথা বলাটা কতটা সমীচীন হয়েছে রাহুল এবং প্রিয়াঙ্কাকে বা সোনিয়াকে বিষয়টিতে হস্তক্ষেপ করা জরুরি বলে মনে করা হচ্ছে। কারণ মনে রাখতে হবে, কংগ্রেস দল যে ভেঙে যাচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে, এর একটাই কথা যে কংগ্রেস দলের মধ্যে যারা গুরুত্বপূর্ণ নেতা তাদেরকে আত্মসম্মানে আঘাত দেওয়া হচ্ছে। কতকগুলো জনহীন বিচ্ছিন্নহীন নেতা যারা কংগ্রেসকে পরিচালনা করছেন তারা ভাবছেন তাদের জমিদারি এটা, এবং জমিদারি ভাবার জন্যেই তারা এই কংগ্রেসের যারা জনপ্রিয় বা জনগণের প্রিয় যারা নেতা তাদের সঙ্গে কংগ্রেসকে বিচ্ছিন্ন করে তুলছে। আর যদি ধরে নিন অধীর রঞ্জন চৌধুরী তিনি কংগ্রেস থেকে বেরিয়ে গেলেন, তাতে পশ্চিমবাংলায় কংগ্রেস তো আরও শূন্য হবে। আরেকটা কথা আপনাদের বলি, পশ্চিমবাংলার রাজনীতিতে আগামী দিনে একটা বড় সংকট তৈরি হতে যাচ্ছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনীতি করার মতো এই রাজ্যের আর কোনো রাজনীতিবিদের সেই অর্থে ক্ষমতা থাকবে না। আগামী দিনে যদি এরকম হয়, দিল্লিতে বর্তমান শাসক দল বিজেপি অর্থাৎ এনডিএ জোট কম আসন পেয়ে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে কয়েকটি আসন কম পেল, সেক্ষেত্রে আমাদের মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মোদী সরকারকে সমর্থন দেবে, অর্থাৎ কেন্দ্র সরকারকে সমর্থন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ জোটকে ক্ষমতায় বসাবেন। এর ফলে এই রাজ্যের যারা বিজেপি নেতা আছেন, যেমন শুভেন্দু অধিকারী, তাদের অবস্থা আরও খারাপ হবে। তাই আগামী দিনে এই রাজ্যের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক জননেতা তাদের দল ত্যাগ করে এসে নতুন একটা জোট তৈরি হতে পারে বাংলার রাজনীতিতে, বাংলার বাস্তবতার স্বার্থে। সেই জোটই হয়তো আগামী, যেমন বাংলা কংগ্রেস তৈরি হয়েছিল, এরকম একটা জোট তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই লোকসভা নির্বাচনের পরেই যদি দেখা যায় কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দিল্লিতে সরকার গঠন করছে, কিংবা এনডিএ জোট মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন নিয়ে দিল্লিতে সরকার গঠন করছে, তাহলে পশ্চিমবাংলার রাজনীতিতে একটা নয়া সমীকরণ তৈরি হবে। সেই সমীকরণকে রোখার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে না। তাহলে একটা বিষয় খুব স্পষ্ট, কংগ্রেসকে যদি এ রাজ্যে টিকে থাকতে হয়, তাহলে অধীর রঞ্জন চৌধুরী যা বলছেন সেই পথে কংগ্রেসকে পরিচালনা করতে হবে। এ বিষয়ে রাহুল, প্রিয়াঙ্কা এবং সোনিয়া গান্ধীদের অবস্থান স্পষ্ট করা দরকার। আমি এটুকু বিশ্বাস করি, রাহুল, প্রিয়াঙ্কা কিংবা সোনিয়া গান্ধী এখনো পর্যন্ত অধীরের উপরে আস্থা রাখেন, অধীরকেই তারা
পছন্দ করেন বেশি। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব বেশি যে গুরুত্ব দেন তা নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন প্রয়োজন হয় তখন তাদের কাছে যান এবং তারা তাকে যথেষ্ট সম্মান দেখান। সম্মান দেখানোর মধ্যে আর গুরুত্ব দেওয়ার মধ্যে দুটো আকাশ পাতাল তফাৎ। তাই সুতরাং আমি এটুকু বলতেই পারি যে অধীর রঞ্জন চৌধুরী যে প্রস্তাব তুলে ধরেছেন, যে কথা বলেছেন তার অতি বাস্তবতা পশ্চিমবাংলার রাজনীতির প্রেক্ষিতে রয়েছে এবং আগামী দিনে অধীরের প্রতি সম্মান প্রদর্শন করবে জাতীয় কংগ্রেস। আজ এই পর্যন্ত, আবারও দেখা।